তাহলে 17 বছরে 14 বার সরকার বদলার মানে কি? স্টিল দে আর আনস্টেবল। প্রশ্ন হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি কিনা। জি, ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। আমরা সেখানে যাচ্ছি কিনা এই প্রশ্ন যদি আপনাকে করি, কি বলবেন? না, যেতে পারি। আমাদের দেশে এখনো ধরেন, দেশ তো স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেল, এখনো অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আমি সংসদে যে আলোচনাগুলি হয়, আমার বক্তব্য একটাই, আপনি ওত নিতে পারেন, আপনি নিয়োগ দিতে পারেন। আমার কিন্তু রাষ্ট্রপতির সাথে আমার এলাকার পূর্ব পরিচিত, তার সাথে আমার কথা হয়েছে, অনেক কিছু দেখেছি আমি, কাগজ সবটা আমি বলবো না, সাক্ষী দেবো না, কিন্তু সব ডকুমেন্ট আছে তার কাছে, কালেক্ট করে রাখছে সে। হ্যাঁ, সে বলছে তো, আমাকে পরিষ্কার বলছে যে অনেক প্রজ্ঞাপন আমি স্বাক্ষর করিনি, আমার নামে জারি করে দিছে। হ্যাঁ, করে নাই। তো এখন ধরেন 133টা যে অধ্যাদেশ, এই তো 133টা অধ্যাদেশ অনেক কিছু সে স্বাক্ষর নাও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি কেন সংসদে ফ্যাসিস্ট করলো, অমুক করলো? আরে রাষ্ট্রপতি এখন যে অবস্থায় আছে, এখন হলো শাহাবুদ্দিন সাহেব বলছে না যে খালি মাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। আর আনুপেশিক ক্ষমতা হলো প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতিকে নিয়োগ করা, সেটাও কিন্তু ইনডাইরেক্টলি পরামর্শ অনুযায়ী করে। তো এখন রাষ্ট্রপতি যেটা বক্তৃতার সংসদে দিছে, সেটা তো সরকারের বক্তৃতা। প্রধানমন্ত্রী ক্যাবিনেট থেকে যেটা আসছে, প্রধানমন্ত্রী পরামর্শে যেটা আসছে, সে পাঠক মাত্র, সেটা তো তার বক্তৃতা নাই। তাকে দিয়ে হ্যাঁ বলছে, যে মন্ত্রী বলছে সেও আমি বলবো ইগনোরেন্স, সেও একটু সঠিক বলতে পারে না। আমরা বলাইতে পারছেন কেন? সে রাষ্ট্রপতি মেনে গেছেন কেন? রাষ্ট্রপতি আছেন, তাকে যেটা দিচ্ছেন সরকার থেকে সেটা সে পড়ছে, সেটা তো সে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলবে কেন? আমি তাকে জিজ্ঞেস করেছি, আপনার রাজনীতি কি আপনি শিফট করে ফেলছেন? আমি বলেছি, জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন দেখেন এই প্রশ্ন করেন না, রাষ্ট্রপতির যেটা দায়িত্ব সেটুকু আমি করেছি, বাস এই কথা। তো আমার বক্তব্যটা হচ্ছে, ধরেন এখন এই সংসদে যেগুলো দেখতে পারছি, এটা কিন্তু অতিরঞ্জিত আছে আমার কাছে মনে হচ্ছে। সরকারি দল সংসদে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত আপনি বলছেন? হ্যাঁ, বিরোধী দল ধরেন এই যে বলা হচ্ছে, যেমন রাজ্জাকি ভাই বলল, সংসদে যখন সংসদ কমিটি করা হলো, প্রস্তাব আসলো, হ্যাঁ, সালাউদ্দিন সাহেব যখন পড়লো, তখন কিন্তু বিরোধী দলের প্রধান বলছিল ঠিক আছে এটা করেন, কিন্তু অর্ধেক রাখেন। কেন অর্ধেক রাখবে? 2/3 মেজরিটি জনগণের ভোটে বিএনপি পাইছে, তোমাকে 1 ভাগ রাখতে পারে, অর্ধেক দিবে কেন? তারপরে উনি ওইটা করলো, করার পরে আর কোনো কথা আগালো না। তারপরে ওনারা বেরিয়ে গেলেন, বেরিয়ে যাওয়ার পরে আন্দোলনের ঘোষণা দিলেন। আচ্ছা, একটু তাহলে জানি, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে দাবি আদায়ের জন্য যে রাজপথে যাওয়া, রাজপথে যখন দাবি আদায়ের জন্য চলে যায়, তখন এই বিষয়টি রাজনীতিবিদদের হাতে থাকবে? ভবিষ্যতের কথা বলছি, সামনের দিকে যদি কোনো আন্দোলন রাজপথে যায়, তাহলে সেই গণতান্ত্রিক রাজনীতিবিদদের হাতে থাকবে, ওয়াকআউট করার সুযোগ আছে। শরীফ ভাই বলছেন না, রাজপথেও যাওয়ার সুযোগ আছে, কিন্তু যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে, হ্যাঁ, তাহলে গরম পানি, ঠান্ডা পানি, জলকামান এগুলো আছে না। আমরা তো দেখেছি যে 5 আগস্টের পরে 12 ফেব্রুয়ারির আগে সেই সময় নাই তো, সেদিন নাই। শোনেন, আপনি যখন আম খাবেন, পচে গেলে আর ওটা খেতে পারবেন না, এটা গেছে গা, ওই সময় চলে গেছে গা, এখন আর আন্দোলন হবে না। এখন যেটা বলছেন যে হ্যাঁ, এখন যে আমাদের যে এখন যে দেশের যে সমস্যাগুলি তৈরি হয়েছে, অর্থনীতি নাই, প্রবাসী আয় কিছু আসে বলে আছে, এছাড়া তো সবই ছেঁড়াবেড়া হয়ে গেছে। আপনি দেখেন, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্র হয়ে গেছে, কেউ বাজারে যেতে পারতেছে না। পরশুদিন অর্থমন্ত্রী নিজে বলল সারা বিশ্বে পণ্যের দাম, ভোগ্যপণ্যের দাম বেড়ে গেছে, বাংলাদেশেও বাড়বে। এবং গতকালকে ঘোষণা দিল জ্বালানি মন্ত্রী যে জ্বালানি তেল দামের বাড়তে পারে। সেখানে তো স্বস্তি আসছে, অলরেডি 2 সপ্তাহের জন্য কিন্তু এগ্রিমেন্ট হয়েছে, সিজফায়ারের মতো পাকিস্তানের মধ্যস্থতায়। তো হয়তো তখন জ্বালানির তেলের যে সংকট, সেটা হয়তো কিছুটা নিরসন হতে পারে। জ্বালানি তেলের দাম তো অনেক পড়ে গেছে। আপনি যেটা বলছিলেন, এখন ধরেন সবগুলো অভ্যুত্থানের শক্তি, একটা বড় দলকে আপনারা তাড়িয়ে দিলেন, তারা পালিয়ে গেল, তাই না? মসজিদের ইমাম পর্যন্ত চলে গেল। এই যে ধরেন সরকার চলে গেল, এখন অভ্যুত্থানের শক্তি আপনারা এক থাকতে পারতেছেন না। তাদের ভিতরে কে আগে যাবেন সেই প্রতিযোগিতায় যদি থাকেন, এই যে মাঠে গেলেন, যদি ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটে, হ্যাঁ, তাহলে তো আপনি যেটা বললেন যে সারা দেশে, আমাদের দেশে বহুবার ঘটেছে, তৃতীয় শক্তির উৎপাত তো হতে পারে। তবে এই শক্তির উত্থান হবে না, যারা মাঠে নামছে এই শক্তির আর উত্থান হবে, এটা শেষ, একবার খেলছে। কেন হবে না? কারণ হচ্ছে না, আমি তো আগেই এক কথায় বলেছি
ধরেন জামাত ইসলাম সম্পর্কে আমার বক্তব্য, হয়তো বলেন যে আমি জামাত ইসলামের সমালোচনা করি, বিরোধিতা করি, জামাত ইসলামকে রাজনৈতিক দল সার্বজনীন রাজনৈতিক দলই মনে করি না আমি। কারণ আপনি দেখেন এটা একটা এনজিও টাইপের দল। হ্যাঁ, আপনি দেখেন তাদের কত প্রতিষ্ঠান আছে, একটি প্রতিষ্ঠানে তাদের লোক ছাড়া কোনো চাকরি নাই। তার মানে জামাত ইসলাম যদি ক্ষমতা যায়, শুধু জামাত যে করে সে তার পক্ষে কাজ করবে, আর তো কেউ নাই। আর তারপরে আপনি দেখেন, আমি তো মুসলমান, আমিও তো বেচতে যেতে চাই, টিকিট তো জামাতের হাতে রয়ে গেছে। টিকিট কইছে না ইলেকশন আগে, জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিলে বেচতে পাওয়া যাবে। 71 সালে সেটি আসলে পুরনো আলোচনা। একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে তৃতীয় শক্তি আসতে পারে বা সুযোগ নিতে পারে, এই তৃতীয় শক্তি আসলে কারা? তৃতীয় শক্তি আপনার আমাদের দেশে নির্বাচনের আগে পরে সব সময় পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এখন আছে না। আমি তো যুগান্তরে লিখছিলাম ডিপ স্টেটের কথা বলছেন। হ্যাঁ, বিরাজনীতির ডিপ স্টেট আমি বলবো না, আমি সজীব ভুইয়া যেভাবে দেখছে ডিপ স্টেট হলো কি সরকারের একটি অংশ থাকবে, কিচেন ক্যাবিনেট থাকবে, আর গোয়েন্দা সংস্থা মিলে যে কাজ করে। যেমন আমরা বলি না যে বড় বড় রাষ্ট্র ইচ্ছে করলে প্রেসিডেন্ট হলে যা ইচ্ছে তাই করতে পারে না, তাদের যে ডিপ স্টেট যেটা আপনার ফাইনালি পরামর্শ দেয় সেই অনুযায়ী কাজ করে। তা আমাদের দেশে তো এইটা দাঁড়ায় নাই, পলিটিক্সটাই তো দাঁড়ায় নাই। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পলিটিক্সটাই দাঁড়ায় নাই। আমাদের দেশে ডিপ স্টেট নাই, পরাশক্তি কাজ করে, দেখেন না, এই ভারতও উদীয়মান পরাশক্তি আমাদের জন্য। যেমন চীন, রাশিয়া, ভেটো পাওয়ার যারা আছে তারা তো পরাশক্তি। এই জন্য আমি বলছি যে এখন যদি এই অভ্যুত্থানের শক্তির ভিতরে আমার কথা যে সমস্যায় থাকুক, রাজ্যকে বলছে, আমি বলবো যে আলাপ আলোচনা করে, গঠনমূলক আলোচনা করে আপনারা এটার সমাধান করেন। ধন্যবাদ আর আপনাকে। নাহলে তো তৃতীয় শক্তির জায়গা তো শূন্য থাকবে না, জায়গা পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই, এখন যে প্রেক্ষাপট চলছে দেশে, এই প্রেক্ষাপটে যদি দাবি আদায়ের জন্য বিরোধী পক্ষকে রাজপথে নামতে হয়, তাহলে সেই নিয়ন্ত্রণটি আসলে সরকারের হাতে থাকবে কিনা? আজিজ ভাই যেটা বলছিলেন, তৃতীয় শক্তির কথা বলছিলেন। ধন্যবাদ। তার আগে আমি রাজ্জাকি ভাইয়ের দু একটা কথার সাথে একটু যুক্ত করে দিই তার কথায়, একটু ছোট করে জানতে। ছোট করে। রাজ্জাকি ভাই একটা জায়গায় বলছেন যে বিএনপি সংস্কারের কথা বলেছে, এখন পরিবর্তন যে জায়গাগুলোতে, অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দাবি পরিবর্তিত হয়, কখনো কখনো লক্ষ্য পরিবর্তিত হয়। আমাদের এখন যে অপোজিশন পার্টিটা আছে সংসদে, জামাত সারা জীবন রাজনীতি করেছে শরিয়া আইনের জন্য। তাদের প্রত্যেকটা প্রকাশনায় ছিল আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। অথচ এবারের নির্বাচনের আগে সে কিন্তু ঘোষণা দিয়ে বলেছে যে আমরা ক্ষমতায় গেলেও শরিয়া আইন বাস্তবায়ন করব না। কেন? আমি একটা ইনক্লুসিভ স্টেটের জন্য, পরিবর্তনের জন্য চেষ্টা করছি, ধীরে ধীরে করব। তার অর্থ হলো সে তার অবস্থান থেকে সরে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে বার্তাটা কিন্তু আছে। আমাদের এখানে পার্লামেন্টকে ইফেক্টিভ করার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ একটা বড় ধরনের বাধা ছিল। সেখানে একটা সংস্কার এসেছে বলে গুম কমিশন নিয়ে আজকে যে ব্যারিস্টার জমিরুদ্দিন সাহেবের ছেলে নওশাদ জমির, সে বিএনপির এমপি হওয়ার পরেও কিন্তু কথাটা বলছে, তার দলের অবস্থানের বিপক্ষে যাচ্ছে। যদিও গুম নিয়ে আমাদের গত কয়েকদিন ধরে এখানে প্রচুর জল ঘোলা করার চেষ্টা করা হয়েছে। গতকাল আইনমন্ত্রী তিনি পার্লামেন্টে গুম সংক্রান্ত যে বিলটা উত্থাপন করেছেন, সেটিকে কিন্তু গুমের যে শাস্তি আরো কঠিন করা হয়েছে, কঠোর করা হয়েছে। গুমের কারণে ভিকটিম পরিবার সে স্পেশাল ট্রাইব্যুনালে যেতে পারছে এবং শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড। সুতরাং এখানে যে জল ঘোলা করার যে অভিযোগগুলো তোলা হয়েছে, গতকালকে আইনমন্ত্রীর বক্তব্য দেখে এবং পার্লামেন্টের বক্তব্য দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে। বিরোধী দল আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা প্রশ্নটি করেছেন। আমি প্রথম জায়গাটা বলি যে আপনি বিরোধী দল বলতে জামাত এবং এনসিপিকে যদি বলেন, সেটি তাদের পক্ষে সম্ভব নয়। কারণ বাংলাদেশের পলিটিক্সে আসলে প্রান্ত পর্যন্ত সাংগঠনিক শক্তি আছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে দুটো রাজনৈতিক দল, তার একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাতের। এর আগে আওয়ামী লীগের ছিল, তার ভেতর থেকে আপনি আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছেন, আওয়ামী লীগ পালিয়ে গেছে। এখন গ্রামে গঞ্জে জামাতের থেকে বিএনপি শক্তিশালী। এই যে এনসিপি টেনসিপি যাদের কথা বলেন, জাগাওপা টাগাওপা কি যেন কতগুলো দল আছে, এরা মূলত শহর কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক। জামাতের একটা সাংগঠনিক সংযোগ গ্রাম পর্যন্ত আছে। জামাত গ্রামের মানুষকে বিএনপির বিরুদ্ধে উস্কে দিয়ে বা আন্দোলনে ডাক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষকে রাস্তায় নামিয়ে আনবে, এই সম্ভাবনাটা নেই, এই সুযোগটাও নেই। কারণ বিএনপি গ্রামে গঞ্জে এখনো যথেষ্ট তাদের প্রভাবটা আছে, যদিও তাদের নেতাকর্মীদের অনেকের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে।
এই মুহূর্তে জামাতের ডাকে মানুষ দলে দলে নেমে চলে আসবে বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য, এটা আমার কাছে মনে হয় না। এনসিপি বাইরে গেলে কি হয়, গোপালগঞ্জের কথা মনে আছে, শেষ পর্যন্ত তাকে সরকারের প্রোটেকশনে আসতে হয়। আর গত 1-1.5 বছরে এনসিপি মূলত জামাতের মানে সেকেন্ড ফ্রন্ট, আমি ঠাট্টা করে বলি জামাতের ফুল প্যান্ট শাখা হয়ে গেছে। এবং তারা যে একটা ক্রমশই তাদের পৃথিবীটা ছোট হয়ে আসছে, মিডিয়া তাদেরকে ডাকে বলে তাদেরকে মানুষজন চিনে, কিন্তু তাদের প্রতি মানুষের সেই আস্থাটা নেই। এখন যে সজীব ভুঁইয়া প্রতিদিন হুমকি দেয় মানুষকে ডেকে নিয়ে আসবো, আমার ধারণা সজীব ভুঁইয়া যদি কালকে ডাক দেয় তার শ্বশুরবাড়ির লোকজনও আসবে না যে জামাই কি করছে যাই দেখে আসি, কারণ তারা গত 1.5 বছরে তাদের গ্রহণযোগ্যতা এমন জায়গায় নিয়ে গেছে যে গণ অভ্যুত্থানের প্রতি মানুষের সেই যে আকর্ষণটা ছিল সেটি নেই। সুতরাং কালকে ডাক দিলেই মানুষকে তারা রাস্তায় নামিয়ে আনতে পারবে না। কিন্তু বিএনপি যদি জনস্বার্থ বিরোধী কাজ করে অবশ্যই তার বিরুদ্ধে বিরোধী দল কথা বলবে, এটি চাই। পার্লামেন্টের কথা বলছেন, পার্লামেন্টে বিএনপির তো জামাতের কথা শুনছে, যে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করলো জামাত সহ বিরোধী দল, সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে যখন তারা 50 ঘন্টা আলোচনার প্রস্তাব করলো, সরকারি দল কিন্তু বলেনি যে না আমরা এতক্ষণ আলোচনা করব না। আপনাকে একটা তথ্য দেই, আমাদের যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট প্রতি মিনিটের জন্য তার খরচ হচ্ছে 2,72,000 টাকা। 2,72,000 টাকা খরচ করে প্রতি মিনিটে আপনি 50 ঘন্টা রাষ্ট্রপতির আলোচনার উপরে, বক্তব্যের উপরে আলোচনা করলেন। কার প্রস্তাব? বিরোধী দলের প্রস্তাব। তো সেই বিরোধী দল যদি বাইতুল মোকাররমের সামনে গিয়ে বলে যে সরকারি দল আমাকে কথা বলতে দিচ্ছে না, মানুষ এটি কিন্তু পর্যবেক্ষণ করবে, বিরোধী দলের অভিযোগটা সত্য কিনা এটি পর্যবেক্ষণ করে তার সাথে যুক্ত হবে। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ ভালো ভালো। আমি রাজনীতির ভবিষ্যতের জায়গায়, বিরোধী পক্ষ তো যখন রাষ্ট্রপতি ভাষণ শুরু করেছিলেন তারা তখন বের হয়ে গেছে। হ্যাঁ বের হয়ে গেছে। এদের মধ্যে তো স্ববিরোধিতা আছে, এদের মধ্যে রাজনীতির মধ্যে প্রচুর স্ববিরোধিতা আছে। আপনি রাষ্ট্রপতি যখন অধ্যাদেশগুলো দিয়েছে, আপনি অধ্যাদেশের বিরুদ্ধে কথা বলেননি। আমি আরেকটু ডিটেইল আপনাকে বলি, রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের একটা জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশ, তার একটা জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধের সংজ্ঞার বিষয়। সেখানে বলা আছে যে বাংলাদেশের 71 সালে পাক হানাদার বাহিনীর সাথে জামাত ইসলাম, নেজামি ইসলাম এবং মুসলিম লীগ এরা হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে যুদ্ধ করেছে। জামাত তার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছে ওই অধ্যাদেশের বিরুদ্ধে। কেন? কারণ তাদের নামটা তারা রাজাকারের তালিকা থেকে মুছে ফেলতে চায়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ওই অধ্যাদেশটা সে পরিবর্তনের, ওই শব্দটা পরিবর্তনের কথা বলছে। কেন? তার স্বার্থের সাথে জড়িত। তার মানে হচ্ছে সে দেখিয়ে দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ মধু না। এখানে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ জুলাই, এটাকে যার যেখান থেকে সুবিধা সে সেটিকে ব্যবহার করছে। আপনি যতই বলেন না কেন, আমার কাছে মনে হতে পারে যে খুব অনেস্টলি তারা একটা ইতিবাচক পরিবর্তন চায়। নো, রিয়ালিটি তা না। তার উদাহরণ হলো যে অন্তর্বর্তীকালীন সরকার ওই যে ওষুধের নিয়ে যে অধ্যাদেশের কথা বলেছিলাম, যে প্রস্তাবের কথা বলেছিলাম, আপনার দুর্নীতি দমন কমিশনের যে সংস্কারের কথা বলেছিলাম, পুলিশ সংস্কার কমিশন মানে হচ্ছে 200 কোটি টাকার কেবলমাত্র পোশাক পরিবর্তন করা। কই এটা নিয়ে তো কথা বলছে না। বাংলাদেশকে আমেরিকার কাছ থেকে $75 বেশি দিয়ে পার টন গম কিনতে হচ্ছে। ডক্টর ইউনূস তার মুখোশের আড়ালে তিনি যে আমেরিকার একজন সেবা দাস ছিলেন এটি প্রমাণ করে গেছেন এই সমস্ত চুক্তি দিয়ে। বাংলাদেশকে $75 বেশি দিয়ে গম কিনতে হচ্ছে আমেরিকার কাছ থেকে। কম্পারেটিভ অন্য মার্কেটের কাছ থেকে সে কম্পেয়ার করা যাচ্ছে না। আমাদের এখানে এই যে হামের টিকা, তার অবহেলার কারণে আজকে 100-150 শিশু মারা গেল। তার বিরুদ্ধে তো হত্যা মামলা হওয়া উচিত। মানে এই অযোগ্য উপদেষ্টার বিরুদ্ধে আসলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আপনার রাজ্জাকি ভাই আইনজীবী, আমার থেকে ভালো বলতে পারবেন। আমাদের যে আইন আছে সেখানে একটা ধারা আছে বাংলাদেশের পেনাল কোডের, অবহেলাজনিত হত্যাকাণ্ড, এবং এই যে চিকিৎসার ক্ষেত্রে যে অবহেলায় মারা যায় এটা কি অবহেলার দায় দিয়ে পার পেয়ে যাবে না। আমি ওই জায়গাটা আসছি আর কি। এটি হচ্ছে অবহেলা না, অবহেলাজনিত হত্যাকাণ্ড। আমরা স্বজন মারা গেলে বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসা আমরা মামলা করি ডাক্তারের বিরুদ্ধে। ওই ধারা এদের বিরুদ্ধে মামলা করা যায়। কেন? তাদের অবহেলার কারণে এতগুলো শিশু মারা গেছে, এবং এই আইনে দোষী সাব্যস্ত হলে 5 বছরের কারাদণ্ড। কিন্তু 111 সরকারকে যেমনি ভাবে আওয়ামী লীগ পাওয়ারে এসে নানা কারণে একটা বেনিফিট দিয়েছে, এই সরকার যদি এই সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও ডক্টর ইউনূসের সরকারকে এই জায়গা থেকে নিষ্কৃতি দেয়, তাহলে সেম অভিযোগ আমরা সরকারের বিরুদ্ধে করব। এই কারণে করব যে এই যে শিশুগুলো মারা গেছে এগুলো হত্যাকাণ্ড।
আপনি জুলাইয়ের 134 জন শিশু হত্যাকাণ্ডের জন্য আপনি যদি শিরিন শারমিনকে কোথার থেকে ধরে এনে তাকে যদি আসামির কাঠগড়ায় দাঁড় করান, আপনি অমুককে তমুককে যাকে সামনে পেয়েছেন তাকে ধরে নিয়ে আসামি করতে পারেন, তাহলে এই সুনির্দিষ্ট অভিযোগে কেন আসামি করতে পারবেন না? কেন আমাকে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গিয়ে আমেরিকার কাছ থেকে কেন দরখাস্ত করতে হয়? এর জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেন আপনি ব্যবস্থা গ্রহণ করবেন না? কিন্তু খেয়াল করে দেখবেন, আমাদের এই যে বিরোধী দলের কথা বলছেন, সরকার সাধারণত তার বিরুদ্ধে অভিযোগগুলো চেষ্টা করে চিপা চাপা দিয়ে যেন পার হয়ে যায়। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে পাবলিক ইন্টারেস্টে, ন্যাশনাল ইন্টারেস্টে এগুলোকে তুলে ধরা। আমার বিরোধী দল, আপনি খেয়াল করবেন যে এই যে চুক্তি হয়েছে যে তেল কেনার জন্য আমেরিকার কাছ থেকে দরখাস্ত করতে হচ্ছে, একটা দেশের সার্বভৌমত্বের জন্য কতটুকু এটি গ্লানিকর, এই বিষয়টা পার্লামেন্টে বিরোধী দল তুলবে না। কেন তুলছে না? তুলছে না হচ্ছে তাদের পীর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে কাজগুলো করেছে জুলাই অভ্যুত্থানের পরে, আমাদের যে স্পিরিট, জুলাইয়ের যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল করার জন্য আমরা বিশ্বাস করে তাকে দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সেই বিশ্বাস তিনি ভঙ্গ করেছেন। কিভাবে? এই যে বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে আমেরিকার দাসত্বের মধ্যে শৃঙ্খলা আবদ্ধ হব, এটা তো আমরা চাইনি, কিন্তু উনি সেটি করে গেছেন। সংস্কার করতে এসেছিলেন বাংলাদেশের পলিটিক্স, আলী রিয়াজদেরকে নিয়ে ডেকে এনে। বাংলাদেশের ইলেকশনের পরিবর্তন কি হবে, আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পর তার ফাইন্ডিংস নিয়ে কেন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছেন, এটা কি ডক্টর ইউনূস জানতেন না? আপনি কোন দূতাবাসের সাথে বসলেন না, বাংলাদেশের পলিটিক্স কিভাবে শুদ্ধ করবেন আমেরিকার সাথে গিয়ে বসছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখানে এমন কতগুলো প্রশ্ন তৈরি করে দিয়ে গেছে, যে প্রশ্নগুলোর সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত, আমাদের মর্যাদা জড়িত, কিন্তু তাদের একটা বড় অংশ আমেরিকার পারপাস সার্ভ করতে এসেছিলেন, আমেরিকার স্বার্থ দেখেছেন ডক্টর ইউনূস সহ, এবং তার অনিবার্য যে পরিণতিগুলো আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আসলে তাহলে দেশকে ভালোবাসেন কারা? দেশকে ভালোবাসে প্রথম যদি বলেন, একেবারে সাধারণ মানুষ, একেবারে গরিব মানুষ, দেশ থেকে যারা পালিয়ে গেছেন, যারা দেশের মানুষের জন্য কাজ করে, তারা কি দেশকে ভালোবাসেন না? আপনি আমাদের সাধারণ মানুষের যে ভালোবাসাটা যদি আপনি বলেন, যে ছেলেটা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মৃত্যুকে মুঠোয় নিয়ে বাইরে যাচ্ছে, এই দেশের জন্য সার্ভ করছে সে সব থেকে বেশি। মধ্যপ্রাচ্যে সকাল থেকে রাত পর্যন্ত 17-18 ঘন্টা যে পরিশ্রম করছে, সে এই দেশকে ভালোবাসছে। আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন যে গত 1.5 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপুল টাকা পাচারের অভিযোগ আছে। গত 1.5 বছরে আমাদের এখান থেকে কোনো টাকা পাচার হয়নি, আমাদের এখান থেকে টাকা পাচার হয়নি। অভিযোগ আছে, অসংখ্য অভিযোগ আছে। শেয়ার মার্কেট লুট হয়নি গত 1.5 বছর। আপনি কি নিশ্চিত হয়ে বলতে পারবেন যে এখনো যে শাসন ব্যবস্থার মধ্যে আমরা এসেছি, নির্বাচনের ভেতর থেকে সবকিছুই কি খুব স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে? যদি হয়ে থাকে, তাহলে কালকে এই যে বিসিবি নিয়ে যেটা হলো, এটা কি প্রত্যাশিত? জুলাইয়ের সাথে এটা কি প্রত্যাশিত? আমরা পাপনের যে সমালোচনাটা করেছি, আজকে সেম সমালোচনা করার মতন গ্রাউন্ড তৈরি হচ্ছে না। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আরো একবার, জনাব আবু হেনা রাজিকে আপনার কাছে একটু আসি। শরীফুজ্জামান শরীফ ভাই যেটা বললেন বিসিবির কথা, এর আগে আমরা দেখেছি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে গতকালকে বিসিবিতে আমরা দেখেছি যে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মাধ্যমে সাধারণ মানুষ সমালোচনা করছে যে দলীয়করণ করা হচ্ছে। এই বিষয়টিকে আসলেই দলীয়করণ হচ্ছে? বাংলাদেশে এইটা যদি নিয়ে প্রশ্ন করে আর আলোচনা করে, তখন আমার কাছে এটা আশ্চর্য মনে হয়। বাংলাদেশে এইটা এইভাবে চলে আসছে 55 বছর। 55 বছর। আপনি একটা চিন্তা করবেন, আপনি যদি ভালো জিনিস চুজ করতে হয়, ভালো জিনিস চুজ করতে হলে তো আপনার সামনে ভালো জিনিস রাখতে হবে। আপনি যে পছন্দ করবেন, আপনার কাছে যে শরীরটাকে পচা আমের কথা বললো বোধ হয়, এখন মনে করেন এনে 5টা আম রাখছেন, একটা হলো 10% পচা, একটা 20%, 30%, 40%, 50% পচা রাখছেন। এর ভিতরে 10%, 20%, 30% আউট, তারা নমিনেশন পাবে না। নমিনেশন পাচ্ছে 40% পচা, 50% পচা। তো একটা দল থেকে যখন আপনি 50% পচা একটা লোককে চুজ করেন, হ্যাঁ, আর একটা দল তার দলের থেকে 40% পচা চুজ করলো, আপনি কাকে ভোট দিবেন? যাকেই দেন তো আপনি পচাকে দিচ্ছেন। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে আমরা প্রার্থী হিসেবে চুজ করি কাদেরকে? ব্যতিক্রম কিছু লোক ছাড়া। আবার কিছু আছে সুপার এডুকেটেড, কিন্তু তারা মন মানসিকতায় মানে একটা রিভার্স। সুতরাং সবকিছু আপনাকে প্রথমে আপনি চুজ করবেন কোত্থেকে,
তারপরে আসলো যে যাদেরকে চুজ করা হয়েছে তারা যাতে কোনোভাবে ফেল না করে, সেটার জন্য আমাদের 55 বছর যাবত ইঞ্জিনিয়ারিং কম বেশি আছে, সে ইঞ্জিনিয়ারিং করে আনা হয়। সুতরাং আমাদের চুজ করার জায়গাটাই আপনি যদি আপনি দেখেন না যে কত